হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্ট, নতুন একটি জিকের ঝুলি পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা নতুন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন আজকে হতে চলেছে তোমাদের জন্য। এই ক্লাসটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা দেখতে পারো, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে। চলো প্রথম প্রশ্নে আসবো, তার আগে বলে রাখি এই রুটিনটা তোমরা ফলো করো। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমিতে এই রুটিন অনুযায়ী ক্লাস হয়। আর তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, ফেসবুক, সেসব জায়গায় কিন্তু ফলো করতে ভুলবে না। ওকে, সকলে ফলো করে নেবে, ফেসবুক থাকলে, ইনস্টাগ্রাম থাকলে সব জায়গায়। আমরা প্রথম প্রশ্নে আসি, যেটা হচ্ছে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? সুন্দর একটা প্রশ্ন। রাইট অ্যান্সার কি হবে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যান্ড কার্বলিক অ্যাসিড। প্রথম প্রশ্নের উত্তর হবে সালফিউরিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয়ে থাকে গাড়ির ব্যাটারিতে। নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? চলো আরো একটা সুন্দর প্রশ্ন। নন্দা দেবী একটা জাতীয় উদ্যান, অ্যান্ড এই জাতীয় উদ্যানটা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, উত্তরাখণ্ড, কেরালা আর হিমাচল প্রদেশের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সমস্ত রাজ্যগুলি। ভেবেচিন্তে অ্যান্সার করো। প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হবে? নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে বিখ্যাত বিখ্যাত কিছু জাতীয় উদ্যান আছে, যেমন জিম করবেট, যেটা হচ্ছে আমাদের ভারতের আমি এখানে NP লিখছি সংক্ষেপে যাতে ন্যাশনাল পার্ক বোঝাই। ভারতের প্রাচীনতম, এটা হচ্ছে প্রাচীনতম ন্যাশনাল পার্ক আমাদের ভারতের, যেটার নাম হচ্ছে জিম করবেট, যেটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। এছাড়া গঙ্গোত্রী জাতীয় উদ্যান এখানে অবস্থিত। এছাড়া অবস্থিত এখানে রাজাজি জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান। আরেকটা হচ্ছে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান এবং নন্দা দেবী জাতীয় উদ্যান। এই সমস্তগুলো অবস্থিত সবই কিন্তু উত্তরাখণ্ডে। প্রীতিলতা ওয়াদ্দেদার কোন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার বিপ্লবী তিনি ছিলেন, শহীদ হয়েছিলেন তিনি, আমরা জানি। ভারতের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? অনুশীলন সমিতি, বেঙ্গল ভলেন্টিয়ার্স, যুগান্তর দল এবং ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। রাইট অ্যান্সার কি হবে বলো? এই প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন, অস্ত্রাগার লুণ্ঠন যেটাতে নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন, তার সঙ্গে তিনি কিন্তু ছিলেন। এবং মাস্টারদা সূর্য সেনের দ্বারা প্রতিষ্ঠিত একটা তোমার হচ্ছে বিপ্লবী সংগঠন, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1930-এ প্রতিষ্ঠা হয় এটার প্রতিষ্ঠা, এবং প্রতিষ্ঠাতাকে বললে হবে, প্রতিষ্ঠাতা হচ্ছেন সূর্য সেন মাস্টারদা নামে যিনি পরিচিত। এছাড়া এই দলের কিছু কিছু তোমরা সদস্যের নাম একটু মনে রাখবে, যেমন কল্পনা দত্ত একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন, তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। গণেশ দাস এই সমস্ত বিপ্লবীরা কিন্তু যুক্ত ছিল এর সঙ্গে। রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? আচ্ছা, রাজ্য বিধানসভার যে সমস্ত রাজ্যগুলো আছে, কিছু কিছু রাজ্য, যেমন আমি রাজ্যগুলো লিখে দিচ্ছি: গোয়া, মিজোরাম, সিকিম, এই সমস্ত ছোট ছোট রাজ্যগুলির বাদে বাকি কিছু রাজ্যের নিম্ন মানে হচ্ছে বিধানসভার ন্যূনতম সদস্য এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা বলে দেওয়া আছে। ন্যূনতম সদস্য এবং সর্বোচ্চ সদস্য বলা আছে গোয়া, মিজোরাম এবং সিকিম বাদে। সর্বোচ্চ সদস্য থাকতে পারে কোনো রাজ্য বিধানসভায়, সেটা হচ্ছে
কতজন? 500 জন কিন্তু সর্বোচ্চ থাকতে পারে। সর্বনিম্ন কতজন থাকতে পারে? সেটা হচ্ছে 60 জন কিন্তু ন্যূনতম সদস্য থাকতে পারে বিধানসভাতে, রাজ্য বিধানসভাতে। আচ্ছা, সর্বাধিক কোথায় আছে? সর্বাধিক কোথায় আছে এটা মনে রাখো। সর্বাধিক কোন রাজ্যে বিধানসভা আছে? সেটা অবশ্যই উত্তরপ্রদেশে, 400-রও বেশি। উত্তর প্রদেশের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক, 400+। চাঙ্গে জলপ্রপাত কোথায় অবস্থিত? চাঙ্গে জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, এই সমস্ত স্টেটের নাম দেওয়া আছে। চাঙ্গে জলপ্রপাতটা অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু অবস্থিত, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত চাঙ্গে জলপ্রপাত। ড্রিবল শব্দ কথাটি কোন খেলার সাথে যুক্ত? ড্রিবল, আচ্ছা, হকি, রাগবি, টেনিস অ্যান্ড নান। ড্রিবল, আচ্ছা, ড্রিবল কথাটা যারা ফুটবল খেলা দেখে তারাও এটার সঙ্গে পরিচিত, ফুটবলের সঙ্গেও কিন্তু এটা জড়িত আছে। ফুটবলের সঙ্গে ড্রিবল কথাটা ড্রিবল মানে হচ্ছে কোনো একটা স্কিলফুল, মানে কোনো একটা ব্যক্তিকে পাস করার ব্যাপারটাকে ড্রিবল বলা হয়, স্কিল বলা হয় যেটাকে অ্যাকচুয়ালি। সো ড্রিবল, ক্যারি, তারপরে হচ্ছে কর্নার, শট, তারপরে হ্যাটট্রিক, পেনাল্টি, এই সমস্ত ফুটবল, হকি দুটো খেলার সঙ্গে কিন্তু জড়িত কিছু শব্দ। তো ড্রিবল হচ্ছে হকি খেলার সঙ্গে জড়িত শব্দ। সম্প্রতি কোন তারিখে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী বিচারক দিবস? আন্তর্জাতিক নারী বিচারক দিবসটা সম্প্রতিকালে পালিত হয়েছে কবে? আন্তর্জাতিক নারী বিচারক দিবস পালন করা হয়েছে 10ই মার্চ। 10ই মার্চ। 8 নম্বর প্রশ্নটা দেখো, যদুগোড়া নিম্নের কোনটি উত্তোলনে প্রসিদ্ধ? কোন খনিজটি উত্তোলনে প্রসিদ্ধ? যদুগোড়া। ইউরেনিয়াম, হিরে, থোরিয়াম, অ্যান্টিমনি, এই সমস্ত এখানে বিভিন্ন তোমার হচ্ছে খনিজের নাম দেওয়া আছে, যেখানে ইউরেনিয়াম, থোরিয়াম আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তেজস্ক্রিয় খনিজ, তাই না? সো এর মধ্যে যদুগোড়াটা ইউরেনিয়াম উত্তোলনে কিন্তু বিখ্যাত। আচ্ছা, এই যদুগোড়াটা কোথায় অবস্থিত? কোন রাজ্যে যদি বলা হয়, কোন রাজ্যে? কারণ পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে ইউরেনিয়াম উত্তোলনের জন্য প্রসিদ্ধ যদুগোড়া খনি কোন রাজ্যে অবস্থিত, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। তো তখন মনে রাখবে যদুগোড়া ইন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের সিংহভূমি এটা অবস্থিত। ঝাড়খণ্ডের কোথায়? সিংহভূমি। নিম্নের কোনটি হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত? এগুলো হচ্ছে হিমালয়ের তোমার হচ্ছে এই যে প্রস্থ বরাবর বিভিন্ন ভাগ করা হয়ে থাকে, হিমালয়কে আমরা প্রস্থ বরাবর কয়েকটি ভাগে ভাগ করে থাকি। তো হিমালয়ের ভাগগুলির মধ্যে এগুলি একটা হচ্ছে তেথিস, হিমাচল, হিমাদ্রি এন্ড শিবালিক, এগুলো হচ্ছে হিমালয়ের 4টি প্রধান ভাগ। সবচেয়ে উত্তরে, সর্ব উত্তরে আমরা যদি দেখি কোন ভাগটি অবস্থিত, সেটা হচ্ছে তেথিস হিমালয়, বা এটাকে ট্রান্স বলে থাকি। তেথিস বা ট্রান্স হিমালয়, এটা সবচেয়ে উত্তরে অবস্থিত, হিমালয়ের সবচেয়ে উত্তরে অবস্থিত অংশ। তারপরে হিমাদ্রি এখানে পরপরই সাজানো আছে, হিমাদ্রি, হিমাচল অ্যান্ড সবচেয়ে দক্ষিণে হচ্ছে শিবালিক। দক্ষিণ মানে আমাদের ভারতের দিকে অবস্থিত, ভারতের মধ্যে একদমে অবস্থিত হচ্ছে শিবালিক, হিমালয়, অ্যান্ড এটা হচ্ছে সঠিক উত্তর। রক্তের সবথেকে বড় কণাটির নাম কি? রক্তের সবচেয়ে বড় কণা কি? আচ্ছা, রক্তের যদি আমরা কণিকা দেখি, রক্তের কিন্তু প্রধানত আমরা 3 ধরনের কণিকা পাই। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, যেটা আমাদের দেহের কি করে থাকে, লোহিত রক্তকণিকা আমাদের দেহের রক্ত পরিবহনে সহায়তা করে থাকে। এছাড়া আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা আর একটা অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে কি রোগ প্রতিরোধ, তাই না? সো এই শ্বেত রক্তকণিকার আবার কিছু কিন্তু ভাগ আছে। শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, তারপরে ইউসিনোফিলস, এই সমস্ত বিভিন্ন কিন্তু কণিকা আমরা পেয়ে থাকি। বেসোফিল কলাও কিন্তু এর ভিতরে পাওয়া যায়। সো এর মধ্যে কোন কণাটি সব থেকে বড় কণা? রক্তের কণাগুলির মধ্যে আমরা যদি দেখি, মোনোসাইট কণাটা কিন্তু সব থেকে বড়
কণা, যেটা একটা শ্বেত রক্তকণিকা কিন্তু। ওকে, এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে সে কোন শ্বেত রক্তকণিকা সব থেকে বড় রক্তকণিকা, তখনও কিন্তু অ্যান্সার হবে মনোসাইট। আচ্ছা, এই নিউট্রোফিলটা এটা কিন্তু সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, সর্বাধিক প্রাপ্ত রক্তকণিকা আমাদের দেহে যেটা পাওয়া যায়, মানে সর্বাধিক প্রাপ্ত শ্বেত রক্তকণিকাগুলির মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে নিউট্রোফিল। শ্বেত রক্তকণিকা সব থেকে বেশি পাওয়া যায়। চলো আজকে এটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। ল্যান বলতে কি বোঝানো হয়, LAN, ল্যান বলতে কি বোঝানো হয়, ল্যানের পুরো কথাটা কি, এটা সকলে কমেন্ট করে উত্তরটা জানিয়ে যাবে। গতদিনে যারা উত্তর করেছিল সকলকে ধন্যবাদ। আজকেরও সকলে উত্তর করবে আর কমেন্ট করে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। তোমার কোনো ওপিনিয়ন থাকলে সেটাও তোমরা জানাতে পারো এই ক্লাসের কমেন্টে। প্রতিদিন তোমরা কমেন্ট করবে, দেখতে কিন্তু ভালো লাগে ক্লাসটিতে কমেন্ট করলে। নেক্সট প্রশ্ন দেখি। আর যারা লাইক করোনি এখনো ক্লাসে, একটা করে লাইক করে দাও এক্ষুনি। অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত, প্রথম মহিলা, ভারতীয় মহিলা হিসাবে ব্যক্তিগত পদকজয়ী নিম্নের কে? প্রথম মহিলা হিসাবে কে ব্যক্তিগত পদক পেয়েছিলেন ভারতে? আচ্ছা, প্রথম পুরুষ হিসাবে আমরা জানি কে পেয়েছিলেন। প্রথম পুরুষ হিসাবে পেয়েছিলেন KD যাদব। KD যাদব, যিনি 1952-তে হেলসিঙ্কি যে তোমার হচ্ছে অলিম্পিক হয়েছিল সেখানে পেয়েছিল। আর এখানে যদি আমরা দেখি আমাদের ভারতের প্রথম মহিলা হিসাবে যিনি পেয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। ইনি কোন ক্ষেত্রে পেয়েছিলেন? ভার উত্তোলনে। ভার উত্তোলক ইনি একজন ছিলেন, তো ভার উত্তোলনের ক্ষেত্রে তিনি পেয়েছিলেন। এছাড়া তিনি কবে পেয়েছিলেন সালটা মনে রাখবে, তিনি পেয়েছিলেন কবে এই পুরস্কারটি, সরি এই পদকটি তিনি পেয়েছিলেন 2000 সালে। 2000 সালে কি পদক পেয়েছিলেন তিনি? ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। প্রথম ব্রোঞ্জ পদক তিনি পেয়েছিলেন। নেক্সট হচ্ছে মানব দেহের ইউরিয়া উৎপন্ন হয় নিম্নের কোথায়? ইউরিয়া, আমরা জানি মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে ইউরিয়া বার হয়ে যায়, এটা আমরা জানি মূত্রে খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। তো ইউরিয়াটা কোথায় উৎপন্ন হয়? কিডনি বা আমাদের বৃক্ক, যকৃৎ, প্লীহা বা পাকস্থলী? এই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকের কাছে সহজ মনে হবে এবং অনেকে ফ্লোই কিন্তু অ্যান্সার করে দেবে কি? অ্যান্সার করবে কিডনি বা বৃক্ক। অনেকে জানে সেখানে আমাদের যে মূত্র সেটা পরিস্রবণ হয়, জলের পরিস্রবণ সেখানে হয়, এই কারণে হয়তো কিডনিতে এটা উৎপন্ন হয়। কিন্তু অ্যাকচুয়ালি ইউরিয়াটা উৎপন্ন হয় কোথায়? যকৃৎ। আমাদের যকৃতে কিন্তু উৎপন্ন হয়ে থাকে ইউরিয়া। কিডনি বা প্লীহা বা বৃক্ক এসব যেন অ্যান্সার করো না, একদমই কিন্তু যিনি খাতা যেখানে দেখা হবে এটা কিন্তু একদমই ভুল উত্তর হবে OMR এ যদি তুমি অ্যান্সার করো। প্রথম ভারতীয় হিসাবে নিম্নের কে কলিঙ্গ পুরস্কার অর্জন করেন? চলো এই প্রশ্নটাও একটা সুন্দর একটা প্রশ্ন। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলতো? এটা কোন ক্ষেত্রে প্রদান করা হয়? বলতে পারবে? কলিঙ্গ পুরস্কারটাকে প্রদান করা হয়ে থাকে কোন ক্ষেত্রে? এটাকে প্রদান করা হয় বিজ্ঞান ক্ষেত্রে। বিজ্ঞান ক্ষেত্রে এটাকে প্রদান করা হয়েছিল বা করা হয়। এন্ড এটা প্রদান করে থাকে কারা? ইউনেস্কো। ইউনেস্কো প্রদান করে এটা, বুঝতে পেরেছো? এবারে দেখো প্রথম ভারতীয় হিসাবে এটা কে পেয়েছিলেন? জগজিৎ সিং কিন্তু প্রথম ভারতীয় হিসাবে এই কলিঙ্গ পুরস্কারটা পেয়েছিলেন। এবং কবে পেয়েছিলেন তিনি? 1963 সালে কিন্তু তিনি প্রথম ভারতীয় হিসাবে কলিঙ্গ পুরস্কারটা অর্জন করেছিলেন। সালোক সংশ্লেষণের প্রধান স্থান কি? সালোক সংশ্লেষণটা প্রধান কোথায় হয়? জাইলেম কলা, মেসোফিল কলা, কাণ্ড অ্যান্ড মূল। সালোক সংশ্লেষের প্রধান যদি আমরা শর্ত দেখি সেটা কি? সেটা সবসময় ক্লোরোফিল যুক্ত সবুজ পত্র রন্ধ্রে কিন্তু সালোক সংশ্লেষণটা হয়ে থাকে। অ্যান্ড সালোক সংশ্লেষণটা কোথায় হয়? পাতার মেসোফিল কলাতে কিন্তু সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণের প্রধান স্থান আমরা যদি দেখি সেটা হচ্ছে মেসোফিল কলা। সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সুন্দর একটা প্রশ্ন দেখো।
সমগ্র মেঘালয় যে মালভূমি, মেঘালয় মালভূমিতে গারো, খাসি, জয়ন্তিয়া এই সমস্ত পাহাড় আছে ছোট ছোট, সেই পাহাড়গুলোকে নিয়ে কিন্তু মেঘালয় যে উচ্চভূমি বা মেঘালয় যে মালভূমি অঞ্চল সেটা কিন্তু গড়ে উঠেছে, এবং এখানে গারো, খাসি, জয়ন্তিয়া মিলে একটা স্টেট তৈরি করা হয়েছিল যেটার নাম হচ্ছে মেঘালয় স্টেট আমরা জানি। এই স্টেটটার বা এই যে মেঘালয় মালভূমি, সেই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? শিলং, নকরেক, সরামতি অ্যান্ড দাফাবমের নাম এখানে দেওয়া আছে। আমরা অ্যান্সার করব কি এখানে বলো? মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। সো মেঘালয়ের রাজধানী শিলংটাই কিন্তু এই মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। শিলং হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম। আচ্ছা, শিলংয়ের উচ্চতাটা একটু মনে রাখবে, কারণ এটা আমি দেখেছি এসএসসির পরীক্ষায় আসতে। সো এখান থেকে পরীক্ষায় আসলে বিচলিত হওয়ার কিছু নেই, এখান থেকে আসতেই পারে কতটা এটার 1961 হচ্ছে এর উচ্চতা টোটাল, 1961 টোটাল উচ্চতা। আচ্ছা, এখানে আরো জিনিস মনে রাখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? সেটা হচ্ছে নকরেক। এটা একটু জেনে রাখবে। সরামতি কি? সরামতি হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের আরো একটা পাহাড় আছে যেটার নাম হচ্ছে নাগা পর্বত। নাগা পর্বতের উচ্চতম শৃঙ্গ বা স্থানের নাম হচ্ছে কি? সেটা হচ্ছে সরামতি। আর দাফাবুম হচ্ছে মিশমি পর্বতের, মিশমি বা সমগ্র সমগ্র নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারতের উচ্চতম শৃঙ্গ। চলো এখান থেকে কয়েকটা তথ্য তোমাদের একটু বলে দিলাম। শিলং হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, 1961 মিটার এটার উচ্চতা। নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর সরামতি যেটা নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ এবং নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সরামতি। অ্যান্ড আরেকটা হচ্ছে দাফাবুম। দাফাবুম হচ্ছে মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের সবচেয়ে উঁচু স্থানের নাম হচ্ছে দাফাবুম। ডিয়ার স্টুডেন্ট, TWS একাডেমিতে আমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারবে খুবই স্বল্প মূল্যে। সেখানে তোমাদের ব্যাচ প্রদান করা হচ্ছে। এই সমস্ত ব্যাচগুলো আমাদের এখানে কন্টিনিউয়াস চলছে। ফাউন্ডেশন ব্যাচ, প্রচেষ্টা, রেলওয়ে এবং অন্যান্য ব্যাচ। এই সমস্ত ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে সকলে একবার ভিজিট করবে। সেখানে ভিজিট করে দেখো, ডাউনলোড করো, ডাউনলোড করে তোমাদের পছন্দ হলে তোমরা সেখান থেকে ভর্তি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের সব থেকে ভালো ক্লাস করানো হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, লিগনাইট কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? আচ্ছা আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা নিশ্চয়ই যুক্ত আছো, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। এছাড়া তোমরা আমাদেরকে ফেসবুক এবং টেলিগ্রাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেখানে কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো। আমি এখানে আইডি দিয়ে দিচ্ছি। আরাবুল রহমান সার্চ করলে তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা একবার ফলো করতে পারো। ওকে, আমি এখানে বলে দিলাম সকলকে। সো অনেকে বলে যে স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে, তো তোমরা এখানে ফলো করতে পারো, এখান থেকে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এটা নামে সার্চ করবে, আমাকে পেয়ে যাবে। এখানে পরের প্রশ্নটা দেখি, লিগনাইট কয়লা উত্তোলনে প্রথম ভারতে কোন রাজ্য প্রথম স্থানে আছে? রাইট অ্যান্সার হবে কোনটি? সেটা হচ্ছে তামিলনাড়ু। লিগনাইট কয়লা, এটাকে বাদামি কয়লা বলা হয়, বাদামি কয়লা বলা হয়, এবং এই কয়লা সব থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে কোথায়? তামিলনাড়ুতে। আচ্ছা, পরে নেক্সট প্রশ্নটা দেখি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর সদর দপ্তরটা কোথায় বলো? আচ্ছা, OECD এটা প্রতিষ্ঠা সালটাও একটু মনে রাখো, প্রতিষ্ঠা কবে হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1961 খ্রিস্টাব্দে, কিন্তু এটা প্রতিষ্ঠা
হয়েছিল। ওকে, অ্যান্ড এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত, ফ্রান্সের প্যারিসে। এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের একক কি? আলোক প্রবাহের একক এসআই পদ্ধতিতে কি? সুন্দর একটা প্রশ্ন। এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের এককটা কি? ফট, লাক্স, নিট, লুমেন। রাইট অ্যান্সার হবে এখানে লুমেন কিন্তু আলোক প্রবাহের এসআই একক। ভারতের পশ্চিম অঞ্চলে প্রবল ধূলিঝড়কে বলা হয় কি? ভারতের যে পশ্চিম, উত্তর পশ্চিম ভারত আছে, উত্তর পশ্চিম পশ্চিম ভারত, পাঞ্জাব, রাজস্থান, তারপরে হচ্ছে হরিয়ানা, দেন উত্তরপ্রদেশের পশ্চিম অংশ, দেন মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, আমাদের মহারাষ্ট্র, এই সমস্ত স্টেটগুলোতে আমরা এই প্রবল ধূলিঝড় দেখতে পাই। এই কয়েকদিন আগেই মহারাষ্ট্রে মুম্বাই শহরে কিন্তু প্রচুর একটা ধূলিঝড় দেখা গেছিল, আঁধি, এটাকে আঁধি বলা হয়ে থাকে। সো এই ধূলিঝড়টাকে আমরা আঁধি বলে থাকি। সিমিলারলি আরো একটা এখানে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যেটাকে লু বলা হয়ে থাকে। এটা ওই সিমিলার অঞ্চল, একই অঞ্চলে প্রবাহিত হয়ে থাকে, যেটা নাম হচ্ছে লু, যেটা কিন্তু উষ্ণ প্রকৃতির, উষ্ণ একদমই কষ্টদায়ক একটা বায়ু, এটার নাম হচ্ছে লু। ইন্ডিয়ান ফিলোসফি বইটির লেখক কে? সুন্দর একটা প্রশ্ন, বলে ফেলো। ইন্ডিয়ান ফিলোসফি শীর্ষক এই পুস্তকটি কে রচনা করেছিলেন? কপিল সিব্বস, নানাভাই পালকিওয়ালা, এস রাধাকৃষ্ণন অ্যান্ড শ্রী অরবিন্দ। রাইট অ্যান্সার ইজ এস রাধাকৃষ্ণন। এস রাধাকৃষ্ণন তিনি আমাদের ভারতের কি ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি দায়িত্ব তিনি পালন করেছিলেন। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও ঘোষণা কাল অনুযায়ী নিম্নের কোন জোটটি সঠিক নয়? এখানে কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই অ্যাকচুয়ালি আমাদের ভারতের একটি বাদে, কাজিরাঙ্গাটা মিক্সড এর মধ্যে আসে, বাকি সবগুলো হচ্ছে প্রাকৃতিক। আমাদের ভারতে প্রাকৃতিক মানে ন্যাচারাল সাতটি ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যার মধ্যে গ্রেট হিমালয়ান, পশ্চিম ঘাট, সুন্দরবন, কেওলাদেও, দেন তোমার আরো বিভিন্ন এরকম আছে, যেমন মনে আসছে না আমার এখনই, আর কি কি যেন আছে, গ্রেট হিমালয়ান কেওলাদেও, ভ্যালি অফ ফ্লাওয়ার্স একটা আছে, তারপরে হচ্ছে তোমার আমাদের আরো বিভিন্ন এরকম কয়েকটি জাতীয় উদ্যান আছে। তো এর মধ্যে কোন জোটটি সঠিকভাবে মিলছে না? সেটা হচ্ছে কেওলাদেউটা কিন্তু মিলছে না। এগুলো সবই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটা 2014-তে ঘোষিত হয়েছিল। কাজিরাঙ্গা 1985-তে। সুন্দরবন হচ্ছে কবে? সুন্দরবন হচ্ছে 1987-তে, একদমই ঠিক আছে। কেওলাদেউটা কবে? কেওলাদেউটা এখানে 1981 নয়, এটা হচ্ছে 1985-তে ঘোষিত হয়েছিল, 1985। তার কেওলাদেউ জাতীয় উদ্যান কোথায়? এটা হচ্ছে রাজস্থানে, তাই না? রাজস্থানে অবস্থিত। গুপ্ত বংশের রাজা কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? লিচ্ছবি দৌহিত্র কার উপাধি ছিল অ্যাকচুয়ালি? লিচ্ছবি দৌহিত্র, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের কিছু উপাধি ছিল, যেমন হচ্ছে আমি লিখে দিচ্ছি, অশ্বমেধ পরাক্রম তার উপাধি ছিল। দেন হচ্ছে তোমার এর উপাধি ছিল সর্বক্ষত্রিয়া চেত্তা। কবিরাজ উপাধি ছিল, কবিরাজ পরাক্রম, আচ্ছা পরাক্রমটা লিখেছি, অশ্বমেধ পরাক্রম, এই সমস্ত উপাধি কিন্তু তার ছিল। এই সমস্ত উপাধি হচ্ছে সমুদ্রগুপ্তের। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, তাকে ভারতের নেপোলিয়ান বলা হতো। ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? ভারতের নেপোলিয়ান, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে। নিম্নের কোনটি একটি বামন গ্রহ নয়? বামন গ্রহ নয় কোনটি? নাবাচক প্রশ্ন কিন্তু। আচ্ছা, বামন গ্রহ এবং আমাদের সৌরজগতের যে গ্রহগুলি আছে তাদেরকে বামন ও কুলীন গ্রহে ভাগ করা হয়। কুলীন
গ্রহ ও বামন গ্রহে ভাগ করা হয়। ওকে, সো বামন গ্রহ কতগুলি আছে আর কুলীন গ্রহ কতগুলি? কুলীন গ্রহ আছে আমাদের সৌরজগতে 8টি, কিন্তু কুলীন গ্রহ আছে, আর বামন গ্রহ আছে 5টি। ওকে, সো এর মধ্যে কোনটি বামন গ্রহ নয়? 5টি বামন গ্রহ কি কি আমরা একটু দেখে রাখি। সেরেস, ইরিস, মাকে। প্লুটোটা সবচেয়ে নবীনতম হচ্ছে বামন গ্রহ, এবং আরো একটা গ্রহ আছে বামন গ্রহ যেটার নাম হচ্ছে হিউমিয়া বা হাউমিয়া। এই 5টি হচ্ছে বামন গ্রহ। এখানে টাইটানটা বামন গ্রহ নয়, টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। শনির বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটান। সাঁতার কাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত হয়? কোন নীতির ভিত্তিতে সাঁতার কাটতে পারে মানুষ? বলো, কোন নীতির উপর সাঁতার কাটতে পারে? কি হবে এখানে অ্যান্সার? সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র সাঁতার কাটা সঙ্গে যুক্ত। আচ্ছা, ভারত কখন শেষবারের মতো অলিম্পিকে স্বর্ণ পদক পায়? অলিম্পিকে ইতিহাসে ভারত কবে প্রথম স্বর্ণ পদক, এই শেষবারের মতো কবে স্বর্ণ পদক পেয়েছিল? আচ্ছা, ভারত মনে রাখবে, ভারত মোট অলিম্পিকে 8টি স্বর্ণ পদক জিতেছে। এবং সর্বশেষ আমরা দেখেছি 2020 অলিম্পিকে তারা ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতের পুরুষ ফিল্ড হকি দল। সো সর্বশেষ কবে ভারত হকিতে স্বর্ণ পদক পেয়েছিল? সেটা হচ্ছে 1980-তে। নেক্সট হচ্ছে দেখি, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? চলো, অনেকটা প্রশ্ন হবে আজকে, 30টা প্রশ্ন হবে। নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? তো এটা খুবই সহজ, সেটা কি? সেটা হচ্ছে CFC, তাই না, ক্লোরোফ্লুরোকার্বন, এটা ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। পামোকালচার হলো কি? পামোকালচার কি? শাকসবজি, বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদন, বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন, বাণিজ্যিকভাবে ফল উৎপাদন, আর বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদন, কোনটিকে পামোকালচার বলা হয়ে থাকে? সো এখানে অ্যান্সারটা কি হবে? বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে আমরা কি বলি? এটাকে বলে থাকি ওলেরি কালচার বলা হয়, তাই না? ওলেরি কালচার বলতে আমরা বুঝি শাকসবজি উৎপাদন। বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে বলা হয় ফ্লোরিকালচার হচ্ছে বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন, আর বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে পামোকালচার বলা হয়ে থাকে। আর বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদনকে বলা হয় ফ্রিটিকালচার। খুবই ইম্পর্টেন্ট এটা। কোনটা? সেটা হচ্ছে এই আঙ্গুর উৎপাদনকে কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে ফ্রিটিকালচার। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এবং শেষ গভর্নর ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর বাংলার কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, এবং প্রথম গভর্নর জেনারেল তিনি ছিলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অর্থাৎ সদর দপ্তর। ILO এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। বলে ফেলো সকলে, এটা কি হবে উত্তর? ILO এর সদর দপ্তরটা কোথায় অবস্থিত? ILO এর সদর দপ্তর অবস্থিত এটা অপশন ভুল পড়ে গেছে, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে জেনেভাতে এটা সঠিক হবে, ঠিক আছে, এটাই সঠিক, এখানে আমি পাশে লিখে দিলাম জেনেভাতে। আচ্ছা, ILOটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলো তো? প্রতিষ্ঠা কবে হয়েছিল জেনে রাখো, এটা 1919-এ প্রতিষ্ঠিত হয়েছিল ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনটা। লাস্ট প্রশ্ন আজকে, নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান? শুষ্কতম স্থানের কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোনটি? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিয়ে আজকের সেশনটি শেষ করব আমরা। বলে ফেলো সকলে।
যারা এখনো ক্লাসে লাইক করোনি লাইক করে দাও সকলে, ঠিক আছে? তো অ্যান্সারটা কি হবে এখানে? কোনটি শুষ্কতম স্থান? এটা হচ্ছে ময়ূরেশ্বর, কিন্তু শুষ্কতম স্থান। ময়ূরেশ্বর কোথায়? এটা বীরভূমে, এটা বীরভূমে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে এটা আমাদের পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হিসাবে পরিচিত। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে। আর যদি আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে চাও, আমার নাম দিয়ে সার্চ করবে, দা আরাবুল রহমান নামে সার্চ করবে, সেখানে পেয়ে যাবে, সকলে ফলো করে নেবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে নিজের নাম এনরোল করো। সেরা চাকরির প্রস্তুতি আমরা কিন্তু দিয়ে থাকি তোমাদের এখান থেকেই। ওকে, ভালো থাকবে সকলে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই।